প্রকল্পের কাজ ৩, গণতন্ত্রের ধারণা, দ্য আইডিয়া অব ডেমোক্রেসি, পৃষ্ঠা ১৯৬। ১.১ ভূমিকা। গণতন্ত্র বলতে সাধারণত বোঝায় এক বিশেষ ধরনের রাষ্ট্রীয় শাসন ব্যবস্থাকে। এই সংকীর্ণ অর্থের বদলে গণতন্ত্র শব্দটির একটি ব্যাপক অর্থ আছে। ব্যাপক অর্থে গণতন্ত্র বলতে বোঝায় এক বিশেষ রকমের সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা, অর্থনৈতিক ব্যবস্থা। অর্থাৎ গণতন্ত্র হল সমাজ ও তার বিভিন্ন সংগঠনের এক ধরনের শাসন ব্যবস্থা। গণতান্ত্রিক আদর্শ বলতে সাধারণত বোঝায় সমাজ বা সম্প্রদায়ের নিম্ন শ্রেণীর দ্বারা অর্থাৎ অধিকাংশ ব্যক্তির দ্বারা সংগঠিত শাসন ব্যবস্থা বা সরকারকে। গণতান্ত্রিক আদর্শকে এই অর্থে গ্রহণ করে প্লেটো PLATO তার বিরূপ সমালোচনা করেছেন। গণতান্ত্রিক আদর্শের সবথেকে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল ব্যক্তির বা নাগরিকের সর্বাধিক স্বাধীনতার বা লিবার্টির সুযোগ। তবে একের স্বাধীনতা যেন অপরের স্বার্থ বিরোধী না হয়। সরকারের আইন অনেক ক্ষেত্রে মানুষের ইচ্ছে মতো বা পছন্দ মতো আচার আচরণের প্রতিবন্ধক রূপে দেখা দেয়। এমন ক্ষেত্রে মানুষের কর্ম স্বাধীনতা, বাক স্বাধীনতা থাকে না। কিন্তু সমাজ বা রাষ্ট্রের অধিকাংশের চাহিদা অনুসারে যদি আইন প্রণীত হয় তাহলে সেই সব আইনের প্রতি অধিকাংশের সমর্থন থাকে এবং তারা স্বেচ্ছায় আইনগুলিকে অনুসরণ করে। এমন ক্ষেত্রে আইন ব্যক্তি স্বাধীনতার প্রতিবন্ধক হয় না। গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় অধিকাংশের চাহিদাকে অনুসরণ করে আইন প্রণীত হওয়ায় সেক্ষেত্রে ব্যক্তি স্বাধীনতাকে গুরুত্বপূর্ণ রূপে গণ্য করা হয়। গণতান্ত্রিক আদর্শ অনুসারে প্রত্যেক মানুষের চিন্তা, বাক ও কর্মের স্বাধীনতা অত্যাবশ্যকীয়, তবে এই স্বাধীনতা যেন অন্যের স্বার্থ বিরোধী না হয়। গণতান্ত্রিক আদর্শের অপর একটি বৈশিষ্ট্য হল সাম্য বা ইকুয়ালিটি। সাম্য বলতে বোঝায় সকল ব্যক্তি বা নাগরিককে সমমর্যাদা সম্পন্ন রূপে গ্রহণ করা। প্রকৃতপক্ষে ব্যক্তি স্বাধীনতাকে মূল্য দিলে সাম্যকেও মূল্যবান বলতে হয়। স্বাধীনতা ও সাম্য একে অপরের পরিপূরক। গণতান্ত্রিক আদর্শের প্রত্যেক ব্যক্তি, বিশেষত প্রাপ্তবয়স্ক ব্যক্তি, সমান মর্যাদা ও সমান সুযোগের অধিকারী। ধনী, নির্ধন, জ্ঞানী, অজ্ঞানী, স্ত্রী, পুরুষ নির্বিশেষে প্রত্যেক মানুষ সমাজ বা রাষ্ট্রের কাছে সমান মর্যাদার পাত্র এবং তারা প্রত্যেকে সমান সুযোগ সুবিধার অধিকারী। এমন সাম্য নীতি গণতান্ত্রিক আদর্শ। গণতন্ত্রীদের স্বাধীনতা ও সাম্য কেবল রাজনৈতিক আদর্শ নয়, সমাজের অপরাপর ক্ষেত্রে যথা শিক্ষা, জাতি, লিঙ্গ, ধর্ম প্রভৃতি বিভিন্ন ক্ষেত্রে গণতন্ত্রীরা স্বাধীনতা ও সাম্যকে আদর্শ রূপে গ্রহণ করেন। শিক্ষার ক্ষেত্রে, জীবিকা নির্বাচনের ক্ষেত্রে, উপার্জনের ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ নির্বিশেষে সকলেই সমান স্বাধীন এবং সমান সুযোগ সুবিধার অধিকারী। গণতন্ত্রীরা বলেন কেবল ভোটদানের ব্যাপারে নারী ও পুরুষের সমান অধিকার স্বীকৃত হবে না, তাদের বৃত্তি গ্রহণের ক্ষেত্রে, উপার্জনের ক্ষেত্রে, এমনকি স্বামী স্ত্রী রূপে বসবাসের ক্ষেত্রেও সমান স্বাধীনতা ও সুযোগের ব্যবস্থা থাকবে। আদর্শগত বিচারে গণতন্ত্র হল এমন এক সমাজ বা রাষ্ট্র ব্যবস্থা যেখানে প্রত্যেক ব্যক্তি এক রকমের না হলেও সমগ্রের অবিচ্ছেদ্য অঙ্গরূপে তারা সমান মর্যাদা সম্পন্ন। গণতান্ত্রিক আদর্শ অনুসারে বংশগত, অর্থগত ও শিক্ষাগত বৈষম্যকে প্রশ্রয় দেওয়া হয় না। ১.২ প্রকল্পের বিষয়। আমাদের এই প্রকল্পের নাম হল গণতন্ত্রের ধারণা। এই প্রকল্পটিতে আমরা এই সম্পর্কে বিস্তারিত আলোচনাকে উপস্থাপিত করতে চাই। ১.৩ প্রকল্পের গুরুত্ব। স্বাধীনতা ও সাম্যের মতো ভ্রাতৃত্বকে বা ফ্র্যাটার্নিটি FRATERNITY গণতান্ত্রিক আদর্শ রূপে গণ্য করা হয়। অবশ্য কোট যে কোনো সামাজিক আদর্শের প্রয়োজনীয় অঙ্গ হল ভ্রাতৃত্ববোধ আনকোট। যে কোনো সামাজিক সংহতির ভিত্তিমূল হল জনগণের কল্যাণে সম মনোভাবাপন্ন ব্যক্তির আত্মনিয়ম। ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ না হলে সমাজের একজন অপরের কল্যাণে, প্রত্যেক জনসাধারণের কল্যাণে নিযুক্ত হতে পারে না এবং তার ফলে সামাজিক এবং রাষ্ট্রীয় সংহতি প্রতিষ্ঠিত হতে পারে না। ঐক্য ও সংহতি প্রতিষ্ঠাও রক্ষার জন্য তাই জনগণের মধ্যে ভ্রাতৃত্ববোধ থাকা প্রয়োজন। রাষ্ট্র দর্শনে গণতন্ত্র বিশেষ গুরুত্বের সাথে আলোচিত হয়। এখানেই প্রকল্পের গুরুত্বটি নিহিত। পৃষ্ঠা ১৯৭। ১.৪ প্রকল্পের উদ্দেশ্য। প্রকল্পটির উদ্দেশ্য হল গণতন্ত্র সম্পর্কে বিস্তারিতভাবে জানা আর এরূপ জানার মাধ্যমে আমাদের রাজনৈতিক জ্ঞানের পরিধিকে বাড়িয়ে তোলা। ১.৫ কর্মপরিকল্পনা। আমাদের বিদ্যালয়ের দ্বাদশ শ্রেণীর দর্শনের শিক্ষক বা শিক্ষিকা শ্রী বা শ্রীমতী ড্যাশ মহাশয় বা মহাশয়ের সঙ্গে আলোচনা করে স্থির করলাম যে আমি বা আমরা স্ত্রী বা কুমারী ড্যাশ
দ্বাদশ শ্রেণীর দর্শনের ছাত্র বা ছাত্রী একক বা দলবদ্ধভাবে গণতন্ত্রের ওপর একটি প্রকল্প কাজ সম্পন্ন করব। এরূপ সিদ্ধান্ত নেওয়ার পর নির্ধারিত প্রকল্পটির জন্য একটি উপযুক্ত কর্ম পরিকল্পনা স্থির করা হলো। এই কর্ম পরিকল্পনায় স্থির করা হলো যে আমি বা আমরা এ সম্পর্কে বিভিন্ন পাঠ্যপুস্তক থেকে তথ্য সংগ্রহ করব। এই সমস্ত তথ্যকে বিচার বিশ্লেষণ করে দেখার চেষ্টা করব। 1.6 গৃহীত পদ্ধতি। প্রকল্পটি রচনা করার ক্ষেত্রে আমরা যে পদ্ধতি গ্রহণ করেছি তা হল পর্যবেক্ষণমূলক পদ্ধতি বা মেথড অফ অবজারভেশন, কারণ এক্ষেত্রে আমরা পর্যবেক্ষণের মাধ্যমে প্রকল্পের তথ্যগুলোকে সংগ্রহ করব। দ্বিতীয় অধ্যায় 2.1 তথ্য সংগ্রহ। প্রকল্পটিকে যথাযথভাবে আলোচনা করার জন্য আমরা এ সম্পর্কে বিভিন্ন তথ্য সংগ্রহ করেছি। এই সমস্ত তথ্যকে সংগ্রহ করার জন্য আমরা প্রথমেই পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের অনুমোদিত দ্বাদশ শ্রেণীর বিভিন্ন লেখকের পাঠ্যপুস্তকের সাহায্য গ্রহণ করেছি। বিশেষভাবে সাহায্য নিয়েছি ছায়া প্রকাশনীর ডক্টর বিমলেন্দু সামন্ত রচিত দ্বাদশ শ্রেণীর দর্শন শিক্ষকের। আমাদের বিদ্যালয়ের গ্রন্থাগার থেকেও এ সম্পর্কে অনেক তথ্য পাওয়া গেছে আমাদের সিনিয়র দাদা দিদিদের কাছে, যারা দর্শনের বিভিন্ন বিষয়ে আমাদেরকে অনেক তথ্য দিয়েছেন। সব থেকে বেশি ও গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে আমাদের দ্বাদশ শ্রেণীর দর্শনের শ্রেণী শিক্ষক বা শিক্ষিকা শ্রীমন বা শ্রীমতী ড্যাশের কাছ থেকে। তিনি বিভিন্ন দৃষ্টিকোণ থেকে সমস্যাটিকে বিশ্লেষণ করে দেখিয়েছেন এবং বহু তথ্য সরবরাহ করেছেন। এছাড়াও বলা যায় যে এ সম্পর্কে আমাদের স্কুলে অনুষ্ঠিত আলোচনা সভা বা সেমিনার এবং বিতর্ক সভা বা ডিবেটের মাধ্যমেও বহু তথ্য উঠে এসেছে। অর্থাৎ আমরা বলতে পারি যে প্রকল্পটিকে রচনা করার জন্য তথ্য সংগ্রহের উৎসগুলি হল 1. পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক সংসদের নির্বাচিত পাঠ্যপুস্তক, 2. ছায়া প্রকাশনীর রাষ্ট্রবিজ্ঞান একাদশ শ্রেণীর সেমিস্টার 2 এর নিমাই প্রামাণিক, 3. ছায়া প্রকাশনীর দর্শন শিক্ষক একাদশ শ্রেণী সেমিস্টার 2, 4. স্কুলের লাইব্রেরি বা পাঠাগার, 5. সিনিয়র দাদা দিদিদের সঙ্গে আলোচনা, 6. বিদ্যালয়ে অনুষ্ঠিত আলোচনা ও বিতর্ক সভা, 7. বিদ্যালয়ের দর্শন শিক্ষকের শিক্ষা উৎসাহ ও একান্ত আলোচনা। 2.2 তথ্য বিশ্লেষণ। মার্কিন রাষ্ট্রপতি আব্রাহাম লিঙ্কনের মতে গণতন্ত্র হল জনগণের দ্বারা, জনগণের জন্য, জনগণের শাসন। গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল অ্যান্ড ফর দ্য পিপল। লিঙ্কনের এই সংজ্ঞাটির ব্যাখ্যা নিয়ে রাষ্ট্রবিজ্ঞানীদের মধ্যে মতভেদ রয়েছে। সুইজি দন্তেশ্বয় হস্যই বর্গীয় জয় হস্যই ও অন্যান্য রাষ্ট্রবিজ্ঞানীর মতে লিঙ্কনের দেওয়া সংজ্ঞা অনুসারে জনগণের শাসন বলতে বোঝায় যে জনগণ হল সমগ্র শাসন ব্যবস্থার মূল উৎস এবং জনগণ ও সরকার পরস্পর বিচ্ছিন্ন নয়। অন্যদিকে জনগণের দ্বারা শাসন বলতে জনগণের দ্বারা নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে পরিচালিত শাসন ব্যবস্থাকে বোঝায়। জনগণের জন্য শাসনের অর্থ হল গণতান্ত্রিক শাসন ব্যবস্থা আপামর জনগণের কল্যাণের জন্য কাজ করবে। পৃষ্ঠা 198। গণতন্ত্রের অর্থ। ব্যুৎপত্তিগত অর্থ। প্রাচীন গ্রিসে খ্রিস্টপূর্ব 5ম শতাব্দীতে গণতন্ত্র শব্দটির প্রথম প্রয়োগ ঘটে। ডিমোস ডয়হস্যই ময়কার দন্তস্য এবং ক্রেটোস কয়রফলা একার টয়কার দন্তস্য এই দুটি গ্রিক শব্দ নিয়ে ডেমোক্রেসি ডয়কার ময়কার কয়রাফলা একার দন্তেশ্বয় হস্যই শব্দের উদ্ভব হয়। ডিমোস শব্দটির অর্থ হল জনগণ আর ক্রেটোস শব্দটির অর্থ হল কর্তৃত্ব বা শাসন। এক কথায় গণতন্ত্র শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ হল জনগণের শাসন। সংকীর্ণ ও ব্যাপক অর্থ। সাধারণভাবে গণতন্ত্র শব্দটি সংকীর্ণ ও ব্যাপক উভয় অর্থেই ব্যবহৃত হয়। ব্যাপক অর্থে গণতন্ত্র বলতে এমন এক আদর্শ সমাজ ব্যবস্থাকে বোঝায় যেখানে সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক প্রতিটি ক্ষেত্রেই সমতা প্রতিষ্ঠা লাভ করে। বার্নাস বয়াকার দন্তে নয়রেব দন্তেশ্ব গণতন্ত্রকে এমন এক আদর্শ সমাজ ব্যবস্থা রূপে অভিহিত করেছেন যেখানে সবাই সমান না হলেও সমমর্যাদার অধিকারী। প্রতিটি মানুষ সমাজের অবিচ্ছেদ্য এবং অপরিহার্য অঙ্গ। অন্যদিকে সংকীর্ণ অর্থে গণতন্ত্র বলতে বোঝায় গণতান্ত্রিক শাসন ব্যবস্থা বা গণতান্ত্রিক সরকার। গণতান্ত্রিক শাসন ব্যবস্থা বা সরকার বলতে জনগণের নির্বাচিত প্রতিনিধিদের দ্বারা পরিচালিত শাসন ব্যবস্থাকে বোঝায়। প্রাচীন গ্রিসে ক্ষুদ্র নগর রাষ্ট্রগুলিতে প্রত্যক্ষ গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রচলিত ছিল। আধুনিক কালে রাষ্ট্রের পরিধি ও জনসংখ্যা বৃদ্ধি পাওয়ায় প্রত্যক্ষ গণতান্ত্রিক শাসন ব্যবস্থার বদলে পরোক্ষ গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রচলিত আছে। আধুনিক অর্থ। আধুনিক রাষ্ট্রবিজ্ঞানীরা গণতন্ত্রকে নিছক একটি আদর্শ বা তত্ত্ব হিসেবে দেখতে চাননি। তারা গণতন্ত্র বলতে একটি জীবনধারাকে বুঝিয়েছেন। মার্ক্সবাদী রাষ্ট্রবিজ্ঞানীরা মনে করেন যে সমাজ ব্যবস্থায় ধন বৈষম্য বিরাজ করছে, সেখানে কখনো প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠিত হতে পারে না। ল্যাস্কি লয়জফলা আকার দন্তের শয়কয় হস্যই র বক্তব্য হল
অর্থনৈতিক গণতন্ত্র ব্যতীত রাজনৈতিক গণতন্ত্র অর্থহীন। গণতন্ত্রের প্রকৃতি। গণতন্ত্রের স্বরূপ বিশ্লেষণ করলে কতকগুলি দিক বিশেষভাবে স্পষ্ট হয়ে ওঠে। ১. সংখ্যাগরিষ্ঠের শাসন। অধ্যাপক ডাইসি ও লর্ড ব্রাইস বয়রাফুল আকার হস্যই দন্তেশ্বয়কার র মতো আধুনিক রাষ্ট্রবিজ্ঞানীরা লিঙ্কনের দেওয়া সংজ্ঞার মতো গণতন্ত্রকে এত সহজভাবে গ্রহণ করতে পারেননি। ডাইসি জনগণের অধিকাংশের শাসন পরিচালনায় অংশগ্রহণকে গণতন্ত্র আখ্যা দিয়েছেন। তার মতে সংখ্যাগরিষ্ঠের শাসনই হল গণতন্ত্র। লর্ড ব্রাইসের বক্তব্য হল জনগণের সকলের হাতে শাসন ক্ষমতা থাকলেও গণতন্ত্র আসলে সংখ্যাগরিষ্ঠের শাসন। ২. জনগণ কর্তৃক শাসন ক্ষমতা নিয়ন্ত্রণ। সাম্প্রতিক কালের সমাজ বিজ্ঞানীদের মধ্যে কার্ল পপার কয়াকার লয়রে পয়াকার র, রবার্ট ডাল ডয়াকার ল, জোসেফ স্মোপিটার বর্গীয় জয়কার দন্তেশ্বয়কার ফ দন্তেশ্বয় জফলা হস্য ময় হসন্ত পয় হস্যই টয়াকার র প্রমুখ গণতন্ত্রের অত্যাধুনিক ব্যাখ্যা দিয়েছেন। কার্ল পপারের মতে গণতন্ত্র হল এমন এক ধরনের প্রতিষ্ঠান যার মাধ্যমে জনগণ শাসকদের নিয়ন্ত্রণ এমনকি প্রয়োজনে ক্ষমতাচ্যুত করতে পারে। গণতান্ত্রিক পদ্ধতিতে প্রতিনিধি নির্বাচনের ব্যবস্থাই হল গণতন্ত্র। ৩. সাম্য নীতির অনুসরণ। রাষ্ট্রবিজ্ঞানীরা গণতান্ত্রিক ব্যবস্থাকে সাম্য নীতির ওপর প্রতিষ্ঠিত এক ব্যবস্থা বলে অভিহিত করেছেন। গণতন্ত্রে জাতি, ধর্ম, স্ত্রী, পুরুষ, ধনী, দরিদ্র, শিক্ষিত, অশিক্ষিত নির্বিশেষে আপামর জনগণ সম অধিকার ও সমমর্যাদা ভোগ করে থাকেন। গণতন্ত্রে সার্বভৌম ক্ষমতার চূড়ান্ত অধিকারী হল জনগণ। ৪. জনমত চালিত শাসন ব্যবস্থা। আধুনিক রাষ্ট্রবিজ্ঞানীরা গণতন্ত্রকে জনমত চালিত শাসন ব্যবস্থা বলে আখ্যায়িত করেছেন। তাদের মতে জনগণের আশা, আকাঙ্ক্ষা, অভিমত এবং ইচ্ছা অনিচ্ছা ইত্যাদি প্রতিফলন ঘটে জনমতের মাধ্যমে। নির্বাচনে জনগণের রায়ের মাধ্যমে ক্ষমতায় আসে বলে গণতান্ত্রিক সরকার জনবিরোধী কোনো নীতি বা আইন পাস করা থেকে বিরত থাকে। ৫. শাসিতের সম্মতি নির্ভর। গণতন্ত্রকে শাসিতের সম্মতির ওপর প্রতিষ্ঠিত সরকার বলে আখ্যায়িত করা হয়েছে। গণতান্ত্রিক ব্যবস্থায় নির্বাচনের মাধ্যমে শাসিতের সম্মতির প্রতিফলন ঘটে। ৬. বিশেষ জীবনধারা। আধুনিক রাষ্ট্রবিজ্ঞানীরা গণতন্ত্রকে নিছক একটি আদর্শ বা তত্ত্ব হিসেবে দেখেননি, তারা গণতন্ত্র বলতে একটি বিশেষ জীবনধারাকে বুঝিয়েছেন। গণতান্ত্রিক দৃষ্টিভঙ্গি চিন্তা, চেতনা, আচার আচরণ, পারস্পরিক নির্ভরশীলতা, পারস্পরিক সদ্ভাব ও সম্প্রীতি, পারস্পরিক মত বিনিময় ও আলাপ আলোচনা প্রভৃতিকে কেন্দ্র করে এই জীবনধারা গড়ে ওঠে। গণতন্ত্রের বিভিন্ন ধারণা বা প্রকারভেদ। গঠনগত বা পরিচালনগত দিক থেকে সাধারণভাবে গণতন্ত্রকে দুটি ভাগে ভাগ করা যায়। সেগুলি হল: ১. প্রত্যক্ষ গণতন্ত্র। সংজ্ঞা: যে শাসন ব্যবস্থায় জনগণ সরাসরি এবং সক্রিয়ভাবে শাসন কার্য পরিচালনায় অংশগ্রহণ করে তাকে প্রত্যক্ষ গণতন্ত্র বলে। প্রকৃতি: খ্রিস্টপূর্ব ৪র্থ শতকে গ্রিসের এথেন্সে থয়কার দন্তের নয়শয় একার পেরিক্লিস পয়কার রয় হস্যই কয়লয় হস্যই দন্তের শয়কার র নেতৃত্বে প্রত্যক্ষ গণতন্ত্র বিপুল জনপ্রিয়তা অর্জন করে। প্রত্যক্ষ গণতন্ত্রের নীতি অনুসারে বছরের একটি নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট স্থানে নাগরিকরা একত্রিত হয়ে আইন প্রণয়ন, প্রশাসনিক নীতি নির্ধারণ, সরকারি আয় ব্যয় নিয়ন্ত্রণ, বিদেশ নীতি, যুদ্ধ ও শান্তি সংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ এমনকি বিচারের কাজকর্ম সম্পাদন করে থাকে। প্রত্যক্ষ গণতান্ত্রিক ব্যবস্থায় আইনগত সার্বভৌমত্ব এবং রাজনৈতিক সার্বভৌমত্বের মধ্যে কোনো পার্থক্য নেই। বর্তমানে বিলুপ্তপ্রায় এই শাসন ব্যবস্থা সুইজারল্যান্ডের কয়েকটি ক্ষুদ্র ক্যান্টনে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের কয়েকটি অঙ্গরাজ্যে এটি প্রচলিত রয়েছে। আধুনিক বিশ্বে বৃহৎ জনগোষ্ঠী সম্বলিত রাষ্ট্র ব্যবস্থায় প্রত্যক্ষ গণতন্ত্র অবাস্তব হয়ে পড়েছে। পৃষ্ঠা ১৯৯। ২. পরোক্ষ বা প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র। সংজ্ঞা: পরোক্ষ বা প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র বলতে সেই গণতন্ত্রকে বোঝায় যেখানে জনগণ তাদের নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে পরোক্ষভাবে দেশ শাসনের কাজে অংশগ্রহণ করে। রাষ্ট্রবিজ্ঞানী মিলের বক্তব্য অনুসারে যে শাসন ব্যবস্থায় সমস্ত জনগণ বা জনগণের সংখ্যাগরিষ্ঠ অংশ নিজেদের নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে শাসন ক্ষমতাকে ব্যবহার করে থাকেন তাকে পরোক্ষ গণতন্ত্র বলা হয়। প্রকৃতি: পরোক্ষ গণতন্ত্রে জনগণের দ্বারা নির্বাচিত প্রতিনিধিরা তাদের যাবতীয় কাজকর্মের জন্য জনগণের কাছে দায়বদ্ধ থাকেন। পরোক্ষ গণতন্ত্রে জনগণ রাজনৈতিক দিক থেকে সার্বভৌম শক্তিরূপে স্বীকৃত হয়। এখানে সরকারের অস্তিত্ব জনগণের অস্তিত্বের উপর নির্ভরশীল। পরোক্ষ গণতন্ত্রে রাজনৈতিক সার্বভৌমত্ব এবং আইনগত সার্বভৌমত্বের মধ্যে পার্থক্য রয়েছে।
পরোক্ষ বা প্রতিনিধিমূলক গণতন্ত্রের শাসন ব্যবস্থা রাষ্ট্রপতি শাসিত বা মন্ত্রী পরিষদ চালিত হতে পারে। রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থায় রাষ্ট্রপতি জনগণের দ্বারা পরোক্ষভাবে নির্বাচিত হন। এক্ষেত্রে রাষ্ট্রপতি দেশের প্রকৃত শাসক হিসেবে কাজ করেন। এর উদাহরণ হল মার্কিন যুক্তরাষ্ট্র। অন্যদিকে মন্ত্রী পরিষদ চালিত শাসন ব্যবস্থায় প্রকৃত শাসক হল মন্ত্রী পরিষদ। মন্ত্রী পরিষদ চালিত শাসন ব্যবস্থায় একজন নিয়মতান্ত্রিক শাসক বা আনুষ্ঠানিক রাষ্ট্রপ্রধান থাকেন, যেমন ভারতের রাষ্ট্রপতি বা ব্রিটেনের রানী। মন্ত্রী পরিষদের সদস্যরা জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হন। মন্ত্রী পরিষদ চালিত শাসন ব্যবস্থার উদাহরণ হল ভারত, গ্রেট ব্রিটেন প্রভৃতি। তত্ত্বগত বা শ্রেণীগত দিক থেকে গণতন্ত্রকে আবার অন্য দুটি ভাগে ভাগ করা যায়, সে সম্পর্কে এখানে আলোচনা করা হলো। 1. উদারনৈতিক গণতন্ত্র। সংজ্ঞা: উদারনৈতিক গণতন্ত্র এক বিশেষ ধরনের রাজনৈতিক ব্যবস্থা। গণতান্ত্রিক পদ্ধতিতে উদারনৈতিক দর্শনের বাস্তবায়নের লক্ষ্য শাসন ব্যবস্থায় জনগণের ব্যাপক অংশগ্রহণ, রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা, অর্থনৈতিক ক্ষেত্রে ব্যবসা বাণিজ্যের অবাধ স্বাধীনতা, ব্যক্তির মর্যাদা ও স্বাধীনতার অধিকারে গুরুত্ব, সামাজিক সাম্য প্রতিষ্ঠা, আইনের অনুশাসন প্রতিষ্ঠা, অর্থনৈতিক স্বাধীনতার স্বীকৃতি, নির্বাচন ও নির্বাচিত হওয়ার অধিকার প্রভৃতি নীতি রূপায়ণ এই প্রকার গণতন্ত্রের লক্ষ্য। প্রকৃতি: মধ্যযুগে সামন্ততন্ত্রের বিরুদ্ধে বিদ্রোহের মধ্যে দিয়ে উদারনৈতিক গণতন্ত্রের উদ্ভব ঘটে। ইংল্যান্ডে সপ্তদশ শতাব্দীতে উদারনৈতিক গণতন্ত্রের সূচনা হয়। রাষ্ট্রীয় কর্তৃত্ববাদের বিরুদ্ধে ব্যক্তি স্বাধীনতার নীতি প্রতিষ্ঠা করাই হল উদারনৈতিক গণতন্ত্রের মূল উদ্দেশ্য। শাসিতের সম্মতির ওপর প্রতিষ্ঠিত সরকারকে উদারনৈতিক গণতন্ত্রে সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়। এজন্য সর্বজনীন ভোটাধিকারের ভিত্তিতে প্রতিনিধিত্বমূলক প্রশাসন প্রতিষ্ঠার কথা বলা হয়। উদারনৈতিক গণতন্ত্রের প্রবক্তারা আইনকে সবকিছুর ঊর্ধ্বে প্রতিষ্ঠা করার প্রয়োজন বলে মনে করেন। চিন্তা ও মতামত প্রকাশের স্বাধীনতা, ধর্মীয় স্বাধীনতা প্রভৃতি ব্যক্তিগত স্বাধীনতাগুলিকে উদারনৈতিক গণতন্ত্রে অপরিহার্য বলে মনে করা হয়। উদারনৈতিক গণতন্ত্রে অর্থনৈতিক ক্ষেত্রে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণের বিরোধিতা করে অবাধ বাণিজ্যের নীতিকে স্বীকৃতি দেওয়া হয়। এছাড়া স্বাধীন ও নিরপেক্ষ বিচার ব্যবস্থা, বহুদলীয় ব্যবস্থা, ব্যক্তিগত সম্পত্তির স্বীকৃতি প্রভৃতি উদারনৈতিক গণতন্ত্রের বৈশিষ্ট্য রূপে বিবেচিত হয়। 2. সমাজতান্ত্রিক গণতন্ত্র। সংজ্ঞা: মার্ক্সবাদ ও লেনিনবাদের উপর ভিত্তি করে সমাজতান্ত্রিক গণতন্ত্রের উদ্ভব ঘটে। একে বৈপ্লবিক গণতন্ত্র বা প্রকৃত গণতন্ত্র নামেও আখ্যায়িত করা হয়। মার্ক্সীয় তত্ত্ব অনুসারে পুঁজিবাদী সমাজের ধ্বংসের পর সর্বহারাদের এক নায়কত্বের অধীনে প্রতিষ্ঠিত প্রোলেতারিয়েত গণতন্ত্র হল সমাজতান্ত্রিক গণতন্ত্র। সমাজতান্ত্রিক গণতন্ত্র হল পুঁজিবাদ থেকে সাম্যবাদে উত্তরণের এক মধ্যবর্তী পর্যায়। মার্ক্সবাদী ধারণায় সমাজতান্ত্রিক গণতন্ত্র হল গণতন্ত্রের সর্বোচ্চ বিকশিত রূপ। লেনিন একে নতুন এবং উচ্চতর গণতন্ত্র বলে দাবি করেছেন। প্রকৃতি: সমাজতান্ত্রিক গণতন্ত্রে সমাজ ব্যবস্থা মুষ্টিমেয় জনগণের স্বার্থে পরিচালিত হয় না। সমাজতান্ত্রিক ব্যবস্থায় রাষ্ট্র সমগ্র জনগণের সমাজতান্ত্রিক রাষ্ট্রে রূপান্তরিত হয়। মার্ক্সীয় মতবাদ অনুসারে সমাজতান্ত্রিক গণতন্ত্র হল এমন এক সমাজ ব্যবস্থা যেখানে জনগণের সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক সাম্য সুনিশ্চিত থাকে। সমাজতান্ত্রিক গণতন্ত্রের তাৎপর্যপূর্ণ বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে সম্পত্তির ব্যক্তিগত মালিকানার বিলুপ্তি, সকলের জন্য সমান অধিকারের স্বীকৃতি, একদলীয় ব্যবস্থার উপস্থিতি, রাষ্ট্র কর্তৃক শ্রম ও ভোগের নিয়ন্ত্রণ, বিচার বিভাগের নিরপেক্ষ ভূমিকা প্রভৃতি। গণতন্ত্রের গুণ, দোষ বা সুবিধা অসুবিধা। গণতন্ত্রকে সর্বশ্রেষ্ঠ শাসন ব্যবস্থা রূপে গ্রহণ করা নিয়ে রাষ্ট্রবিজ্ঞানীদের মধ্যে মতবিরোধ রয়েছে। এই কারণে গণতন্ত্রের পক্ষে ও বিপক্ষে যুক্তির অবতারণা করা হয়। গুণ বা সুবিধা। গণতন্ত্রের যেসব সুবিধা বা গুণের কথা বলা হয় তার মধ্যে উল্লেখযোগ্য হল: 1. সার্বভৌমত্বের বাস্তবায়ন। গণতন্ত্রে জনগণের সার্বভৌমত্ব প্রতিষ্ঠিত হয়। জনগণ এখানে সমগ্র রাষ্ট্র ক্ষমতার মূল উৎস। গণতন্ত্রে জনগণের সম্মতি নিয়ে সরকার গঠিত হয়। সরকার যাবতীয় কাজের জন্য জনগণের কাছে দায়িত্বশীল থাকে। 2. স্বাভাবিক অধিকারের তত্ত্বের রূপায়ণ। স্বাভাবিক অধিকারের তত্ত্ব বা ন্যাচারাল রাইটস থিওরি অনুসারে প্রতিটি ব্যক্তি তার জীবন, সম্পত্তি ও স্বাধীনতার যে অধিকার নিয়ে জন্মগ্রহণ করে তা একমাত্র গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় বাস্তবায়িত হতে পারে। পৃষ্ঠা 203। আইনের শাসন প্রতিষ্ঠা। গণতন্ত্রে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়। ফাইনারের ফয়াকার হস্যই নয়াকার রয়কার র মতে একমাত্র গণতন্ত্রে আইনের যথাবিহিত পদ্ধতি ছাড়া ব্যক্তি জীবনে হস্তক্ষেপ করা যায় না। 4. সর্বাধিক ব্যক্তির সর্বাধিক কল্যাণ।
আদর্শবাদ অনুসারে গণতান্ত্রিক পরিবেশে ব্যক্তি তার আত্মবিকাশের সবচেয়ে বেশি সুযোগ পায়। অন্যদিকে হিতবাদী তত্ত্বের মূলনীতি সর্বাধিক ব্যক্তির সর্বাধিক কল্যাণ গণতান্ত্রিক রাষ্ট্রে রূপায়িত হয়। 5. স্বাধীন এবং নিরপেক্ষ বিচার বিভাগের উপস্থিতি। গণতন্ত্রের একটি বড় গুণ হল এখানে স্বাধীন এবং নিরপেক্ষ বিচার বিভাগের অস্তিত্ব বজায় থাকে। সংবিধানের রক্ষাকর্তা ও ব্যাখ্যাকর্তা এবং নাগরিক অধিকারের সংরক্ষক হিসেবে বিচার বিভাগ গণতন্ত্রে এক উজ্জ্বল ভূমিকা পালন করে। 6. সাম্য, মৈত্রী ও স্বাধীনতার নীতি অনুসরণ। গণতন্ত্রে প্রত্যেকের সমান অধিকারের নীতি তত্ত্বগতভাবে ও বাস্তবে স্বীকৃত হয়। স্ত্রী, পুরুষ, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে প্রতিটি নাগরিককে আইনের দৃষ্টিতে সমান চোখে দেখা হয় এবং আইনের দ্বারা সবাই সমানভাবে সংরক্ষিত হওয়ার সুযোগ লাভ করে। 7. ন্যায় ও সত্যের প্রতিষ্ঠা। একমাত্র গণতন্ত্রেই ন্যায় ও সত্যের প্রতিষ্ঠা সম্ভব। প্রকৃত ন্যায় ও সত্যের প্রতিষ্ঠার জন্য প্রয়োজন পারস্পরিক আলাপ আলোচনা ও ভাবের আদান প্রদান, যা শুধু গণতন্ত্রেই সম্ভব। 8. মানুষের মর্যাদা। গণতন্ত্রে প্রতিটি মানুষকে মর্যাদা দেওয়া হয়। মানবিক মর্যাদার এই স্বীকৃতি প্রকৃত গণতন্ত্র ছাড়া অন্য কোনো শাসন ব্যবস্থায় সম্ভব নয়। 9. ব্যক্তিত্বের সর্বাঙ্গীন বিকাশ। রাষ্ট্রবিজ্ঞানীদের মতে গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় জনগণের অংশগ্রহণের অবারিত সুযোগ থাকায় তাদের মানসিক উৎকর্ষ সাধন ও ব্যক্তিত্বের সর্বাঙ্গীন বিকাশ সম্ভব হয়। 10. রাজনৈতিক চেতনার বৃদ্ধি। গণতন্ত্রে দেশের শাসন কার্যে জনগণের অংশগ্রহণের সুযোগ থাকায় এবং সভা সমিতিতে রাজনৈতিক দলগুলি কর্তৃক সভা সমিতির প্রকাশ্য আলোচনার ফলে জনগণের রাজনৈতিক চেতনা বৃদ্ধি পায়। 11. স্বৈরাচারের সম্ভাবনা হ্রাস পাওয়া। গণতন্ত্রে জনগণের মতামতই চূড়ান্ত বলে এখানে শাসক গোষ্ঠী স্বৈরাচারী হয়ে উঠতে পারে না। কারণ কোন শাসক গোষ্ঠী যদি জনগণের মতামতের বিরুদ্ধাচরণ করে তবে পরবর্তী নির্বাচনে জনগণ কর্তৃক তাদের প্রত্যাখ্যাত হওয়ার সম্ভাবনা থাকে। 12. বিপ্লবের সংখ্যা হ্রাস পাওয়া। সরকার পরিবর্তনের ক্ষমতা জনগণের হাতে থাকে বলে কোনো জনবিক্ষোভ বা রক্তক্ষয়ী বিপ্লবের সম্ভাবনা গণতন্ত্রে দেখা যায় না। নির্বাচনে শান্তিপূর্ণ উপায়ে জনগণের ভোটের মাধ্যমে অতি সহজেই সরকার পরিবর্তন করা যায়। দোষ বা অসুবিধা। গণতন্ত্র সম্পূর্ণ ত্রুটিমুক্ত শাসন ব্যবস্থা নয়। গণতন্ত্রের অসুবিধা দিকগুলি হল: 1. দরিদ্র, অজ্ঞ ও অযোগ্যদের শাসন ব্যবস্থা। রাষ্ট্রবিজ্ঞানী লেকি গণতন্ত্রের সমালোচনা করতে গিয়ে মন্তব্য করেছেন যে গণতন্ত্র হল সবচেয়ে দরিদ্র, অজ্ঞ ও অযোগ্য ব্যক্তির শাসন ব্যবস্থা, কারণ গণতন্ত্রে এরাই সংখ্যাগরিষ্ঠ। 2. উৎকর্ষের পরিবর্তে সংখ্যার প্রাধান্য। গণতন্ত্র সংখ্যাগরিষ্ঠের শাসন হওয়ায় এখানে গুণের তুলনায় সংখ্যার প্রাধান্য স্বীকৃত হয়। এখানে গুণগত উৎকর্ষ গুরুত্বহীন। 3. সরকারের স্থায়িত্বহীনতা। গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় জনগণের বিভিন্ন রকমের স্বার্থ, জাতপাতের বৈষম্য, গোষ্ঠীগত, আঞ্চলিক এবং ধর্মীয় সংকীর্ণতা ইত্যাদি পরস্পর বিরোধী বিষয় সক্রিয় থাকায় সরকারের স্থায়িত্ব ক্ষুণ্ণ হওয়ার আশঙ্কা দেখা দেয়। 4. রক্ষণশীল শাসন ব্যবস্থা। সমালোচকদের মতে গণতন্ত্র যেহেতু মূর্খ ও অযোগ্য ব্যক্তিদের শাসন, তাই এই ধরনের শাসন ব্যবস্থাকে রক্ষণশীল বলা যায়, কারণ মূর্খ ও অযোগ্য ব্যক্তিদের মধ্যে কোনো প্রগতিশীল চিন্তার উন্মেষ ঘটে না। তারা সবসময় কিছু করার বিরোধী। 5. দলীয় স্বার্থের প্রাধান্য। রাজনৈতিক দলগুলির অস্তিত্ব ছাড়া গণতন্ত্র কল্পনা করা যায় না, কিন্তু ক্ষমতাসীন দল ও বিরোধী দলের মধ্যে রাজনৈতিক ক্ষমতা লাভের দ্বন্দ্বকে কেন্দ্র করে যেভাবে দলীয় সংঘর্ষের সূচনা হয়, তার ফলে শান্তিপূর্ণ গণতান্ত্রিক ব্যবস্থা নিছক তত্ত্বকথায় রূপান্তরিত হয়। 6. ব্যয়বহুল। গণতন্ত্রে দেশের সাধারণ এবং অন্তর্বর্তী নির্বাচনগুলিতে সরকারকে যে প্রচুর অর্থ ব্যয় করতে হয় তা অনেক সময় অপচয়ের নামান্তর হয়ে দাঁড়ায়। এই ব্যয়ভার প্রকারান্তরে সাধারণ নাগরিকদেরই বহন করতে হয়। 7. আমলাতন্ত্রের প্রাধান্য। গণতান্ত্রিক ব্যবস্থায় আপামর জনগণের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার অধিকার থাকায় বেশিরভাগ ক্ষেত্রে যোগ্য এবং সৎ প্রার্থীর চেয়ে অসৎ এবং অযোগ্য প্রার্থীরাই নির্বাচনে জয়লাভ করে সরকারি ক্ষমতা দখল করে। এই ধরনের অজ্ঞ নেতারা প্রশাসন পরিচালনা করার ব্যাপারে অদক্ষ হওয়ায় তারা উচ্চপদস্থ সরকারি কর্মী বা আমলাদের ওপর অত্যাধিক পরিমাণে নির্ভরশীল হয়ে পড়েন। এভাবে গণতন্ত্রে জনগণের নির্বাচিত প্রতিনিধিদের চেয়ে আমলাদের প্রাধান্য বৃদ্ধি পায়। 8. সংখ্যালঘুর স্বার্থকে উপেক্ষা। গণতন্ত্র মানেই সংখ্যাগরিষ্ঠের শাসন, তাই সংখ্যালঘুরা এখানে উপেক্ষিত হন এবং নিজেদের স্বার্থ রক্ষা করার সুযোগ থেকে বঞ্চিত হন। 9. জরুরি অবস্থায় অনুপযুক্ত।
সমালোচকরা মনে করেন গণতান্ত্রিক ব্যবস্থা জরুরি অবস্থার পক্ষে একেবারেই অনুপযুক্ত, কারণ গণতান্ত্রিক ব্যবস্থায় সাংবিধানিক নিয়মকানুনের প্রাধান্য থাকায় জরুরি বা সংকটকালীন পরিস্থিতিতে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হয় না। পৃষ্ঠা 201। গণতন্ত্রের সাফল্যের শর্তাবলী। গণতন্ত্র একটি উন্নততর শাসন ব্যবস্থা রূপে পরিগণিত হলেও এর সাফল্যের জন্য কয়েকটি শর্ত পূরণ করা আবশ্যক। শর্তগুলি হল: 1. গণতান্ত্রিক চেতনার উন্মেষ। গণতান্ত্রিক চেতনা জনগণকে সক্রিয়ভাবে রাষ্ট্র পরিচালনার কাজে অংশ নিতে উৎসাহিত করে। এই সচেতনতার ভিত্তিতে জনগণ সরকারের কাজকর্মের ত্রুটি বিচ্যুতির সমালোচনা করে জনস্বার্থ রক্ষায় সক্রিয় ভূমিকা নেয়। 2. গণতান্ত্রিক পরিবেশ গড়ে তোলা। গণতান্ত্রিক পরিবেশের জন্য সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকারগুলির যথাযথ স্বীকৃতি ও সংরক্ষণ একান্ত জরুরি। এইভাবে নাগরিকদের মধ্যে সব ধরনের বৈষম্যের অবসান ঘটলে ব্যক্তির পূর্ণাঙ্গ ব্যক্তিত্ব বিকাশের পরিবেশ রচিত হয়। এই পরিবেশ গণতন্ত্রের সাফল্য আনতে সক্ষম। 3. অর্থনৈতিক সাম্য প্রতিষ্ঠা। অধ্যাপক ল্যাস্কির মতে লয়জফলা আকার দন্তের শয়কয় হস্যই র শুধুমাত্র রাজনৈতিক ও সামাজিক অধিকারগুলি স্বীকৃত হলে গণতন্ত্রের সাফল্য আসে না, তার জন্য প্রয়োজন অর্থনৈতিক সাম্য প্রতিষ্ঠা। যে সমাজে দেশের সম্পদ মুষ্টিমেয় পুঁজিপতির নিয়ন্ত্রণাধীন, সেখানে জনগণ কখনো সুষ্ঠু গণতান্ত্রিক জীবনযাপন করতে পারে না। 5. শিক্ষার ব্যাপক প্রসার। গণতন্ত্র সংখ্যাগরিষ্ঠ জনগণের শাসন হওয়ায় জনগণের গরিষ্ঠ অংশ যদি অশিক্ষিত থাকে, তাহলে গণতান্ত্রিক শাসন সম্পূর্ণ ব্যর্থ হয়। জন স্টুয়ার্ট মিল এই কারণে মন্তব্য করেছেন, সর্বজনীন ভোটাধিকারের স্বীকৃতির আগে সর্বজনীন শিক্ষার ব্যবস্থা করা প্রয়োজন। 5. পরমত সহিষ্ণুতা। গণতন্ত্রে জনগণের বাক ও মতামত প্রকাশের পূর্ণ স্বাধীনতা থাকে, যার ফলে বহু মতের সৃষ্টি হয়। সেজন্য এখানে ভিন্ন মতাবলম্বী ব্যক্তিদের মধ্যে সরকার ও বিরোধী পক্ষের মধ্যে সহিষ্ণু মনোভাব থাকা প্রয়োজন। 6. ক্ষমতা বিকেন্দ্রীকরণ নীতি অনুসরণ। গণতন্ত্রের সাফল্যের জন্য ক্ষমতা বিকেন্দ্রীকরণ অপরিহার্য। এর সাহায্যে জনগণ সক্রিয়ভাবে প্রশাসনিক কাজে অংশ নেওয়ার সুযোগ পায়, তাদের রাজনৈতিক জ্ঞান ও দায়িত্ববোধও বৃদ্ধি পায়। 7. লিখিত সংবিধানের উপস্থিতি। হেনরি মেইন লেকি হয়কার দন্তের ন রয় হস্যই ময়কার হস্যই ন লেকি লয়কার কয় হস্যই প্রমুখ বক্তব্য হল, গণতান্ত্রিক সাফল্যের জন্য সংবিধান লিখিত হওয়া আবশ্যক। সংবিধান লিখিত থাকলে জনগণ সরকারের ক্ষমতার সীমা ও নিজেদের অধিকার এবং কর্তব্য সম্বন্ধে সচেতন থাকতে পারে। এই সচেতনতা সরকারকে স্বৈরাচারী হতে বাধা দেয়। 8. প্রশাসনিক কর্তব্য পরায়ণতা। গণতন্ত্রে প্রশাসনিক দায়িত্ব জনগণের দ্বারা নির্বাচিত প্রতিনিধিদের হাতে থাকলেও বাস্তবে স্থায়ী সরকারি কর্মচারীরা প্রশাসন পরিচালনার কাজে নিযুক্ত থাকেন। এই সরকারি কর্মচারীরা সৎ, সুদক্ষ ও কর্তব্যপরায়ণ না হলে গণতান্ত্রিক সরকার তার ঈপ্সিত লক্ষ্যে পৌঁছতে পারে না। 9. ন্যায়পরায়ণ রাষ্ট্রনেতার উপস্থিতি। সোম পিটার দন্তের শয়জফলা হস্য ময় হসন্ত পয় হস্যই টয়াকার রয়কার র মতে গণতন্ত্রের সাফল্য অনেকটাই রাষ্ট্রনৈতিক নেতৃবৃন্দের ন্যায়, নীতি ও বিবেক বোধের ওপর নির্ভরশীল। রাষ্ট্রনেতাদের মধ্যে এইসব গুণের ঘাটতি হলে গণতন্ত্র আদর্শভ্রষ্ট হয়। 10. সুযোগ্য বিরোধী দলের উপস্থিতি। অধ্যাপক আইভার জেনিংস আ হস্যই ভ র বর্গীয় জয়কার দন্তের নয় হস্যই অনুস্বার দন্তের শয়কার র মতে বিরোধী দল না থাকলে গণতন্ত্রের অস্তিত্ব থাকে না। বিরোধী দলের অস্তিত্ব সম্পর্কে সচেতনতাই সরকারকে সদা সতর্ক রাখে এবং সঠিক পথে পরিচালিত করে। হার্ভে হয়াকার ভয়রেফ একার এবং বেথর বয়কার থয়াকার রয়কার র মতে বিরোধী দল জনগণের স্বাধীনতার প্রতীক। 11. সংখ্যালঘু প্রতিনিধিত্বের ব্যবস্থা। জন স্টুয়ার্ট মিলের মতে সংখ্যালঘু প্রতিনিধিত্বের উপযুক্ত ব্যবস্থা গণতন্ত্রের সাফল্যের অন্যতম শর্ত। গণতন্ত্রে সংখ্যাগরিষ্ঠের ভোটে সরকার গঠিত হয়, এখানে সংখ্যালঘিষ্ঠের ভোটের কোনো মূল্য থাকে না। তার ফলে জনগণের একটি অংশ সরকারি সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় ভাগ নিতে পারে না। তাই গণতন্ত্রের সাফল্যের জন্য সংখ্যালঘু প্রতিনিধিত্বের যথাযথ ব্যবস্থা থাকা আবশ্যক। 12. সদা জাগ্রত জনমত। সুস্থ, সবল ও সদা জাগ্রত জনমত গণতন্ত্রের সাফল্যের অতন্দ্র প্রহরী হিসেবে কাজ করে। শক্তিশালী জনমত সরকারি স্বৈরাচারিতাকে রোধ করতে সক্ষম হয়। জনমতকে সুসংহত করে তুলতে রাজনৈতিক দল এবং গণমাধ্যমগুলির ইতিবাচক ভূমিকা অপরিহার্য বলে বিবেচিত হয়। 13. জাতীয় সংহতি। মিলের মতে জাতির ভিত্তিতে রাষ্ট্র গঠন গণতন্ত্রের বিকাশের পক্ষে জরুরি।
জনগণের মধ্যে জাতীয় ঐক্যবোধ না থাকলে গণতন্ত্র সাফল্যমণ্ডিত হয় না। সামাজিক ঐক্যবোধের জন্য জাতিভেদ প্রথা সহ অন্যান্য সামাজিক বৈষম্যের বিলুপ্তি প্রয়োজন। 14. স্বাধীন ও নিরপেক্ষ বিচার বিভাগের উপস্থিতি। অনেকে আবার গণতন্ত্রের সাফল্যের জন্য স্বাধীন ও নিরপেক্ষ বিচার বিভাগের উপস্থিতির কথা বলেন। বিচার বিভাগ স্বাধীন ও নিরপেক্ষ না হলে জনগণ ন্যায় বিচার পেতে পারে না এবং তা গণতন্ত্রের সাফল্যের পথে প্রধান অন্তরায়। 15. সুনাগরিকত্ব। গণতান্ত্রিক রাষ্ট্রে প্রতিটি মানুষের সব রকম সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে সুনাগরিক হিসেবে জাতীয় কর্তব্য পালনে উদ্যোগী হওয়া প্রয়োজন। আঞ্চলিকতা, প্রাদেশিকতা, বিচ্ছিন্নতা, ধর্মান্ধতা গণতন্ত্রের ভিত্তিকে দুর্বল করে দেয়। তাই গণতন্ত্রে নাগরিকদের এসব থেকে দূরে থাকা আবশ্যক। পৃষ্ঠা 202। 2.3 সিদ্ধান্ত। গণতন্ত্র একটি চিরায়ত আদর্শ। প্রাচীন গ্রিসে প্রত্যক্ষ গণতন্ত্রের সূচনা লগ্ন থেকে একবিংশ শতাব্দীর আধুনিক উদারনৈতিক গণতন্ত্র পর্যন্ত আজও এর কোনো বিকল্প নেই। মার্ক্সবাদীদের অভিমত হল ধন বৈষম্যমূলক সমাজে কখনোই প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠিত হতে পারে না। তাদের মতে অর্থনৈতিক সাম্য ব্যতীত রাজনৈতিক সাম্য কল্পনা মাত্র। তৃতীয় অধ্যায় 3.1 প্রকল্পটির সীমাবদ্ধতা। গণতন্ত্রের ধারণা শীর্ষক প্রকল্প রচনার ক্ষেত্রে বিষয়টির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়েছে ঠিকই, এ সম্পর্কে আমাদের জ্ঞানের পরিধি অনেকটাই বিস্তৃত হয়েছে ঠিকই, কিন্তু তা সত্ত্বেও বলা যায় যে শুধুমাত্র এই প্রকল্পটি কিন্তু আমাদের জ্ঞান বিস্তারের একমাত্র উৎস নয়। এ সম্পর্কে আমাদের অনেক প্রতিবন্ধকতাও অবশ্যই আছে, কারণ এখানেই প্রকল্পটির সীমাবদ্ধতা থেকে যায়। 3.2 কৃতজ্ঞতা স্বীকার। প্রকল্পটি রচনা করার ক্ষেত্রে আমি বা আমরা যাদের কাছ থেকে প্রত্যক্ষ ও পরোক্ষ সাহায্য পেয়েছি তাদের সকলের কাছেই আমার বা আমাদের কৃতজ্ঞতা স্বীকার করি। প্রকল্পটি রচনা করার ক্ষেত্রে সর্বাপেক্ষা বেশি সহৃদয় সাহায্য পাওয়া গেছে আমাদের বিদ্যালয় দর্শনের শিক্ষক বা শিক্ষিকা শ্রী বা শ্রীমতী ড্যাশ মহাশয় বা মহাশয়ের কাছ থেকে। এছাড়াও আমাদের বিদ্যালয়ের লাইব্রেরিয়ান এবং আমাদের বন্ধু বান্ধবরা অনেক অনেক সাহায্য করেছেন। এদের সকলের কাছেই আমি বা আমরা কৃতজ্ঞতা স্বীকার করি। শিক্ষক শিক্ষিকার স্বাক্ষর, ছাত্রছাত্রীর স্বাক্ষর।